গুড ইভিনিং সবাইকে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে। আমরা বিগত দিনে বা গত পরশু বাজেটে বা তার আগে বিভিন্ন মন্ত্রীদের কথায় যা জানতে পেরেছি যে এই বছরের মধ্যে আমাদের বেশ কিছু রিক্রুটমেন্ট হতে চলেছে এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট হচ্ছে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট। তার জন্য আমরা কি করেছি, আমাদের পঠন পাঠনের তরফ থেকে আমাদের যে পঞ্চায়েতে যে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কভার করে সেখানে একদম বেসিক থেকে থিওরিটিক্যাল ভাবে সেই কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করাচ্ছি। আমি তোমাদের পড়াবো ম্যাথ, যেখানে আজকে আমাদের প্রথম চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত করানো হবে। ঠিক আছে, কি করে করব? প্রথমে আমরা চ্যাপ্টারটা সম্পর্কে একটু বুঝবো, যদিও তোমরা সবাই অনুপাত সমানুপাতের ধারণা সবার মধ্যেই আছে মোটামুটি, এইটুকু আমি ধরে নিচ্ছি। এরপর আমরা কি করব, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব, যে কোশ্চেনগুলো বিগত দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো পরীক্ষায় এসছে অথবা আমাদের পরীক্ষার দিক থেকে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যে সেশনটা, অনুপাত এবং সমানুপাত। ঠিক আছে, তো ফার্স্টে একটু সামান্য একটু বেসিক কিছু জিনিস জেনে নেব। প্রথম কথা হচ্ছে অনুপাত বা সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এর মানেটা কি? রেশিও মানে হচ্ছে কোন সংখ্যা অন্য কোন সংখ্যার কত গুণ। আমরা বলি না যে এই সংখ্যাটা ওই সংখ্যার 5 গুণ। 5 গুণ মানে হচ্ছে এই এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার রেশিও হচ্ছে 1:5। তাহলে কোন সংখ্যা অন্য কোন সংখ্যার কত গুণ সেটা বোঝানোর জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে রেশিও। ধরে নিলাম আমি দুটো সংখ্যার রেশিও ধরে নিচ্ছি, আমি দুটো সংখ্যার রেশিও a:b, যদি আমি কখনো ধরে নিচ্ছি 1:3 লিখলাম, এখান থেকে কি কি জানতে হয়? তার মানে এই যে বি সংখ্যাটা আছে, যেহেতু এটা 3 রেশিও, তাহলে এই সংখ্যাটা হচ্ছে এই এ সংখ্যাটার 3 গুণ। ঠিক আছে, এবার সংখ্যা যে কোনো হতে পারে, রিয়েল ভ্যালু যে কোনো হতে পারে, কিন্তু এদের যদি আমি একটা রেশিও মিন জিনিসটা বের করি তাহলে কিন্তু এটা সবসময় কি বেরোবে? 3 গুণই বেরোবে। ধরো এটা 2 হতে পারে, এটা 6 হতে পারে, এটা 3 হতে পারে, এটা 9 হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখব, এটা কিন্তু অপরটার 1:3 রেশিওতে হবে, তার মানে 3 গুণই হবে। ঠিক আছে, এবার যদি বলি এই যে রেশিওটা আছে, এই রেশিওর মাঝখানে এই যে অনুপাতটা আছে, অনুপাতের যেটা প্রথম যেটা পদ থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। অনুপাতের ফার্স্টের যে পদটা থাকে এটাকে বলা হয় পূর্বপদ, এবং অনুপাতের পরের যে পদটা থাকে এটাকে বলে পরপদ। ঠিক আছে, একটা পূর্বপদ একটা পরপদ। ঠিক আছে, এই হচ্ছে একটা রেশিও, এটা হচ্ছে একটা সিম্পল রেশিও। এইবার কোন রেশিও যদি ভগ্নাংশে থাকে, একদম বেসিক জিনিসগুলো, অত সময় নেব না, একটু বেসিক জিনিসগুলো একটু বলে নিচ্ছি। ধরো কোনো রেশিও ভগ্নাংশে আছে, আমি ধরে নিলাম কখনো এ আর বি রেশিও আছে এবং সেটা রেশিও আছে কত, 1/3 রেশিও 1/5। এই যে ভগ্নাংশে থাকলে সেই রেশিওটাকে আমরা কি করে হোল নম্বরে প্রকাশ করতে পারি? আমরা জানি সেটা, যদি ভগ্নাংশে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই নিচে হরের এলসিএম নেব। এলসিএম মানে লসাগু, তাহলে 3 আর 5 এর লসাগু কত হয়? 3 আর 5 এর লসাগু হয় 15। যদি 15 হয়, এই দুটো রেশিওকে আমি 15 দিয়ে গুণ করে দেব। কত দিয়ে গুণ করব? 15 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে আমাদের কি হবে, একটা হয়ে যাবে 5, একটা হয়ে যাবে 3। তার মানে দেখো তো, যেটা ছিল 1/3:1/5, এটা হয়ে গেল 5:3। তার মানে এটাকে আমরা কি করলাম, ছিল ফ্র্যাকশনে, করলাম হচ্ছে হোল নাম্বার। ঠিক আছে, এখানে কি বললাম, একটা পূর্বপদ একটা পরপদ। আচ্ছা, দুটো রেশিও যদি সেম সেম থাকে, দুটো রেশিও যদি সেম সেম থাকে, যদি বলি আমি যে 7:35 আর 1:5, দেখো তো এই রেশিও দুটো সেম কিনা? বলবে হ্যাঁ। এটাকে যদি একটু আমি ভাঙিয়ে নিই, একটু যদি আমি ছোট করি, তাহলে এটাও তো 1:5 হচ্ছে। একদমই তাই। তার মানে এই রেশিওটা আর এই রেশিওটা সমান, তখন এই দুটোকে সমানুপাতি বলা হয়। ঠিক আছে, সমানভাবে অনুপাতে এরা আছে, তার জন্য এই দুটোকে কি বলা হয়, সমানুপাতি বলা হয়। ঠিক আছে, এইবার একটা সমানুপাতিতে ধরো আমি বলে দিলাম a:b সমানুপাতি c:d। খুব ইম্পর্টেন্ট জিনিস যে a:b এর যেটা রেশিও আছে সেটা c:d এর রেশিওর সাথে সমান, তার জন্য সমানুপাতিক চিহ্ন দিয়েছি। যদি কখনো সমান হয়, এখান থেকে যদি তোমাকে এখান থেকে একটা সূত্র সবসময় মনে রাখবে কি, AD
সমান সমান অলওয়েজ কি হয়, বিসি হয়। মানে আমরা ছোটবেলায় পড়েছিলাম, যদি মনে করো, যে প্রথম পদ কিন্তু চতুর্থ পদ সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ কিন্তু তৃতীয় পদ। প্রথম ইস্টু চতুর্থ সমান সমান হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয়। প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। ঠিক আছে, তো এটা সবসময় মনে রাখবে, এটা দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আর ছোট ছোট দু একটা জিনিস বলার আছে। যেমন ধরো, যদি আমাকে কখনো বলে দিল যে দুটো সংখ্যা আছে, ধরো বলে দিল আমাকে যে 9 এবং 16, 9 এবং 16 এদের মধ্য সমানুপাতি কত হবে, এদের মধ্য সমানুপাতি কত হবে? মধ্য সমানুপাত কত? সেই ক্ষেত্রে কি মনে রাখবে, দেখো এটা মানে মধ্য সমানুপাত বের করতে বলেছে, মানে যে 9:x সমানুপাতি x:60, এই x এর ভ্যালুটাই তোমাকে বের করতে বলেছে। একই রকম ভাবে আমরা করতে পারবো, তাহলে x স্কয়ার মানে b ইনটু c, দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ সমান সমান প্রথম ইনটু চতুর্থ, 9 ইনটু 16, তাহলে x সমান সমান কত হবে, √9 ইনটু 16। তাহলে সেক্ষেত্রে আমরা 3 4 কত বলতে পারি, 3 4 12 বলতে পারি। তাহলে অ্যানসার কত হবে, মধ্য সমানুপাতি কত হবে, 12। ঠিক আছে, অথবা তোমাকে বলে দিল যে 5 6 7 এদের চতুর্থ সমানুপাতি কত হবে, চতুর্থ সমানুপাত কত হবে যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি জানি যে 5:6 সমান সমান বা সমানুপাতি 7:x দেওয়া আছে, কারণ চতুর্থটা আমাদের দেওয়া নেই, একই না, অবশ্যই তাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, একই রকম ভাবে 5x সমান সমান 6 সাথে 42, যদি আমরা x সমান সমান বের করি তাহলে কত হবে, 42/5, যা হবে অ্যানসার তাই হবে। ঠিক আছে, 42/5। তাহলে চতুর্থ সমানুপাতি কি করে বের করব, বুঝে গেলাম। মধ্য সমানুপাতি কি করে বের করব, বুঝে গেলাম। ঠিক আছে, সমানুপাত কাকে বলে বুঝে গেলাম, সমানুপাত কি সেটাও বুঝে গেলাম। এইবার এত সোজা ডিরেক্ট কোশ্চেন কি আসবে, হ্যাঁ আসতেই পারে, কিন্তু পরীক্ষায় যে যে কোশ্চেন গুলো এসছে সমানুপাতের উপর বেস করে বা অনুপাতের উপর বেস করে, সেই কোশ্চেন গুলো এখন একে একে সলভ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, 121 এবং 169 এর গড় সমানুপাতি কত, বা যেটাকে বলা হয় মিন প্রপোর্শনাল, গড় সমানুপাতি বা মিন প্রপোর্শনাল। আচ্ছা এটা না, এটা মানেই হচ্ছে মধ্য সমানুপাতি, এটা মানেই হচ্ছে মধ্য সমানুপাতি, এটা মানেই হচ্ছে মধ্য সমানুপাত কত। তাহলে একই রকম ভাবে আমরা কি জানলাম, 121 x সমানুপাতি কত হবে, x:169, x:169। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, x স্কয়ার সমান সমান কত পেলাম, x স্কয়ার সমান পেলাম 121 * 169। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে x সমান সমান কত পাবো, √121 * 169, 121 হচ্ছে 11 কিউব, 169 হচ্ছে 13 কিউব। তাহলে অ্যানসার যদি বের করি, তাহলে অ্যানসার কত হবে, 11 13 143, 11 13 143, মিন প্রপোর্শনাল কত হবে, 143। পরীক্ষার হলে এত কিছু করবে না, মিন প্রপোর্শনাল মানে তোমাকে যে দুটো সংখ্যা দেবে সেই সংখ্যা দুটোকে গুণ করে রুট করে দাও। ঠিক আছে, আমরা জানি x স্কয়ার, x মানে কি হয়, √ যে দুটো সমানুপাতি দেওয়া থাকবে সেই দুটো সমানুপাতি এখানে বসাতে হবে। এটাই হবে আমাদের মধ্য সমানুপাতি, বা যেটাকে বলা হয় মিন প্রপোর্শনাল। ঠিক আছে, চলো। আচ্ছা এরপর একটু পরে আসছি, দেখো খুব ভালো জিনিস বলা হয়েছে, যদি a:b 2:3, b:c 4:5, c:d 3:7 হয়, সেক্ষেত্রে a:b:c:d এর অনুপাতটি কত হবে, a:b:c:d এর অনুপাতটি কত হবে। ঠিক আছে, দেখো যদি আমি সাধারণ কনসেপ্টে বলি, সেটা তোমরা আশা করি জানো, যে এখান থেকে ab, এখান থেকে bc, এই দুটোকে b টাকে সমান করব, a এর ভ্যালুটা c এর ভ্যালুটা হবে। এবার এখান থেকে BC, এখান থেকে CD,
এই দুটো জায়গা থেকে সি এর ভ্যালু আবার সমান করব, তাহলে আমি ডি এর ভ্যালুটা পাবো, তারপর এ বি সি ডি টোটাল পেয়ে যাব। কিন্তু আমরা যদি পরীক্ষার হলে এখানে আসে ওইভাবে করতে গেলে দেরি লাগে। কি করে করব দেখো, এ বি সি ডি, a is to b মানে কত 2:3, তাহলে a এর নিচে 2, b এর নিচে 3, তাই তো? আচ্ছা, b is to c মানে কত 4:5, তাহলে 4:5, আর c is to d মানে কত 3:7, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 7। এইটুকু লিখতে পারবো, a is to b 2:3, b is to c 4:5, আর c is to d হচ্ছে 3:7, এইটুকু লিখতে পারবো। হ্যাঁ, এইবার এই যে জায়গাগুলো ফাঁকা আছে এখানে কি লিখবো দেখো, a is to b লিখেছি 3, 2:3, 3 এর পরে জায়গাগুলো ফাঁকা আছে, হ্যাঁ কি না? তাহলে 3 এর পরে যেহেতু জায়গা ফাঁকা আছে এগুলো তো আমি 3 লিখে দেব। a is to b is to c is to d, এখানে পরেরটায় বলা আছে b is to c 4:5, 4 এর আগে একটা জায়গা ফাঁকা আছে তার জন্য এই জায়গাটাতে 4 লিখবো, আর 5 এর পরে একটা জায়গা ফাঁকা আছে তার জন্য এই জায়গাটাতে 5 লিখবো। একই রকম ভাবে তোমরাই বলতে পারবে, তাহলে এখানে c is to d বলা আছে, 3 এর আগে জায়গা ফাঁকা আছে, তাহলে সংখ্যাগুলোতে কি লিখবো? অবশ্যই 3 লিখবো। এইবার তুমি কি করবে, সবগুলোকে গুণ করে দাও, গুণ করো, কত হচ্ছে? আচ্ছা, 4 দুগুণে 8, 3 8 24, 3 3 এ 9 36, 3 3 এ 9 45, আর 3 3 5 এ 15 সাথে 105 বেরোলো, বেরোলো 105 বেরোলো, একদম বেরোলো 105 বেরোলো। এইবার এইবার কি করব দেখো, এটাকে ছোট করা যায়, 3 দিয়ে প্রত্যেকটাতে ছোট করা যায়। যদি ছোট করি তাহলে এটা 3 দিলে এটা 8, এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 15, এটা হয়ে গেল 35। আর কি ছোট করা যায়? আর কি ছোট করা যাচ্ছে? 8 12 15 35, বলবে না স্যার আর ছোট করা যাচ্ছে না, অ্যানসার এটাই হবে, এ নম্বর অপশন 8 12 15 35। এইভাবে পরীক্ষার হলে সলভ করব, বোঝা গেল? a is to b is to c is to d যদি চাই তাহলে এইভাবে আমরা পরীক্ষা হলে সলভ করব। আমি এখানে ছোট্ট একটা জিনিস তোমাদের বলছি, ধরো আমাকে দেওয়া আছে যে a is to b সমান সমান 4:5, আর b is to c সমান সমান 5:8। তোমাকে চাইলো যদি যে a is to b is to c এর ভ্যালু কত, কি করে বের করবে? একই রকম, a is to b is to c, তোমাকে প্রথমে কার ভ্যালু দেওয়া আছে a is to b কত 4:5, তাহলে এখানে 4 এখানে 5, b is to c কত 5 আর 8, b is to c হচ্ছে 5 আর 8। আচ্ছা, এটা 5 না, এটা আমি 7 করে দিচ্ছি না দুটো সেমি থেকে যাচ্ছে, 7 আর 8, 7 আর 8। এইবার কি করব, যেহেতু 5 এর পরে জায়গা ফাঁকা আছে এখানে 5 লিখব, যেহেতু 7 এর আগে জায়গা ফাঁকা আছে এখানে 7 লিখব। এইবার করে দাও, 4 7 28, 5 7 35, আর 5 8 40। এটা হবে আমাদের a is to b is to c এর রেশিও। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে? 10:7 বলে দিয়েছে। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 10:7। আমরা সংখ্যা দুটি জানি না, আমরা কি জানি? আমরা জানি তাদের পার্থক্য, তাদের পার্থক্য কত? 105। আচ্ছা, অনুপাতের পার্থক্য কত? 10 থেকে 7 গেলে আমি দেখতে পাচ্ছি অনুপাতের পার্থক্য আছে 3। এই 3 মানেই আমাদের কত বলে দিয়েছে? 105 বলে দিয়েছে। তাহলে 3 মানে যদি 105 হয় তাহলে এটা কত গুণ? সরি, এই 3 মানেই হচ্ছে 105, তার মানে এটা কি 35 গুণ না? এটা কি 35 গুণ না? অবশ্যই। কত গুণ হচ্ছে? 35 গুণ। কত গুণ? 35 গুণ। তাহলে বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত? জানি না সংখ্যা দুটির সমষ্টি, কিন্তু আমরা জানি যে সংখ্যা দুটির সমষ্টি যদি বের করি এই দুটোকে যদি প্লাস করি কত বেরোচ্ছে? 17। এখানে কত গুণ পেয়ে গেছি? রেশিওর সাথে অরিজিনাল ভ্যালু কত গুণ? 35 গুণ। তাহলে এর সাথে যদি 35 গুণ করে দিই তাহলে সেটাই কি আমাদের রিয়েল ভ্যালু বেরোবে না? অবশ্যই বেরোবে। গুণ করো, কত হবে? 5 7 85, 5
হাতে থাকলো 8, 3 × 51 = 59, 595। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 595। আশা করছি বুঝতে পারছো কি করলাম। আমাদের রেশিও দেওয়া আছে 10:7, রেশিও দেওয়া আছে 10:7, তাদের পার্থক্য দেওয়া আছে, তাহলে পার্থক্য আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে 3 অনুপাত। 3 অনুপাত মানেই 105, তাহলে 1 অনুপাত মানে কত? 1 অনুপাত মানে 35। 3 মানে যদি 105 হয় 1 মানে কত? 35। বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত? সমষ্টি কত দেখতে পাচ্ছি আমি 10 আর 7 হচ্ছে 17। 1 মানে যদি 35 হয় তাহলে 17 মানে কত? তাহলে 35 × 17, অ্যানসার কত বেরোলো? 595। অ্যানসার 595। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেন। আচ্ছা, কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা। আচ্ছা, একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কেমন থাকবে সেটা তো পরীক্ষা হয়নি এখনো, জানিও না। এর আগের বছরের যেটা ট্রেন্ড দেখা গেছে, খুব যে কঠিন কোশ্চেন থাকছে সেটা কিন্তু নয়। ঠিক আছে, তো অবশ্যই কঠিন কোশ্চেন প্র্যাকটিস করব, তার আগে সোজা গুলোকেও না বারবার করে পড়তে হবে, সোজা গুলোতে ভুলও বেশি। ঠিক আছে, দেখো কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলে যদি ওই টাকার প্রথম অংশ 250, একদম সোজা, 5:8 অনুপাতে ভাগ করা হয়েছে। বলা হয়েছে যদি ওই টাকার প্রথম অংশ যদি 250 টাকা হয়, তাহলে এই 5 যে ইউনিট আমরা জানি অনুপাতের ভ্যালু 5, এই 5 ইউনিটের মান কত বলে দিয়েছে? 250। হ্যাঁ কি না? তাহলে কত গুণ? 50 গুণ। কত গুণ? 50 গুণ। বা 5 ইউনিটের মান যদি 250 হয়, 1 ইউনিটের মান কত হবে? 50 হবে। বলা হলো তবে সমগ্র টাকার পরিমাণ কত? টোটাল সমগ্র টাকার পরিমাণ কত? বলবে স্যার সমগ্র টাকা আছে কত? 5 অনুপাত আর 8 অনুপাত, টোটাল কয় অনুপাত? 13 অনুপাত। তাহলে 13 অনুপাতের ভ্যালু কত হবে? 13 অনুপাতের ভ্যালু হবে, দেখো 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 50, তাহলে 13 অনুপাতের ভ্যালু হবে 13 × 50। অ্যানসার কত? 650। কত হবে অ্যানসার? 650। টোটাল আমাদের কত টাকা ছিল? 650 টাকা ছিল। ঠিক আছে, চলো। আচ্ছা, ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। দেখো মিসলিনিয়াস পরীক্ষায় আসা কোশ্চেন কি বলেছে, কোন একটি যৌথ ব্যবসায় এবিসি 3500 টাকা লাভ করলো। এবিসি কত টাকা লাভ করলো? 3500 টাকা লাভ করলো। যদি এ ও বি এর মূলধনের অনুপাত 5:2, বি ও সি এর মূলধনের অনুপাত 3:2 হয়, তাহলে এ ওই লাভের কত টাকা পাবে? এটা নরমালি পার্টনারশিপের কোশ্চেন, কিন্তু যেহেতু রেশিও প্রপোর্শন আছে তার জন্য কোশ্চেনটা আমি এনেছি, রেশিও প্রপোর্শন দিয়ে যেহেতু করতে হবে তার জন্য এনেছি। দেখো একটা কথা আমি বললাম এখানে যে এ ইস টু বি, এদের যেটা মূলধন আছে, এদের যেটা মূলধনের অনুপাত আছে একটা ব্যবসায়, সেটা কত? সেটা হচ্ছে 5:2। আর বি ইস টু সি, এদের যেটা মূলধনের অনুপাত আছে সেটা হচ্ছে 3:2। খুব বিকর্জন করছে, দেখো এ ইস টু বি 5:2, বি ইস টু সি 3:2। বলা হলো যে তাহলে এ ওই লাভের কত টাকা পাবে যখন টোটাল লাভ হয়েছে 3500 টাকা। একটা কথা বলো, জাস্ট একটা কথা, আমি যদি ব্যবসায়, আমরা দুই বন্ধু মিলে ব্যবসা করছি বা তোমরা দুই বন্ধু মিলে ব্যবসা করছো, তুমি ব্যবসায় 1000 টাকা লাগাবে, ওই বন্ধুটা ব্যবসায় 2000 টাকা লাগাবে, বছর শেষে যেটা লাভ হবে সেটা কি সমান ভাগে ভাগ হবে? মোটেও না। বলবো কেন সমান ভাগে ভাগ হবে? আমি তো 2000 টাকা দিয়েছি, তাই না? আমি 2000 দিয়েছি, ও 1000 দিয়েছি, আমি ওর থেকে দ্বিগুণ দিয়েছি, তার মানে যখন লাভ পাবো তখন তো আমি ওর থেকে দ্বিগুণই পাবো। এটাই তো নিয়ম, পার্টনারশিপের নিয়ম তো এটাই, যে আমি যে অনুপাতে মূলধন দেওয়া হবে সেই অনুপাতে লাভটাকে বন্টন করা হবে। এবার আমি কি জানি যে এ বি সি এর অনুপাত কত? জানি না, সেটা তো বের করতে হবে আমাকে। একটু আগে বললাম কি করে বের করব, কি করে বের করব। দেখো নরমালি এটা দ নিয়ম করেও করতে পারো, কোনো সমস্যা নেই। এ বি সি যদি তিনটা থাকে, দ নিয়ম বলে একটা নিয়ম হয়, ঠিক আছে? একটা নিয়ম হয় যেটাকে দ নিয়ম বলা হয়।
এইভাবে করে একটা নিয়ম হয়, প্রথমে এই দুটো গুণ, তারপরে এই দুটো গুণ, তারপরে এই দুটো গুণ, বা তোমরা যদি একটু আগে যেটা বললাম সেইভাবে করতে চাও যে এ বি সি আমাদের বের করতে হবে। এ বি এর ভ্যালু হচ্ছে 5 আর 2, বি আর সি এর ভ্যালু হচ্ছে 3 আর 2। তাহলে ডি এর এদিকে ফাঁকা আছে, 2 এর পাশে ফাঁকা আছে 2 লিখবো, 3 এর পাশে ফাঁকা আছে 3 লিখবো। তাহলে অ্যানসার কত হবে? 15, 3 2 এ 6, 2 2 এ 4। তাহলে a ইজ টু b ইজ টু c এর ভ্যালু কত বের হলো? এর ভ্যালু বের হলো 15 ইজ টু 6 ইজ টু 4। a ইজ টু b ইজ টু c 15 ইজ টু 6 ইজ টু 4। তার মানে যখন ব্যবসাটা শুরু করেছিল তখন এ যদি 15 টাকা দেয় তাহলে বি দিয়েছিল 6 টাকা আর সি দিয়েছিল 4 টাকা। তাহলে কি এ আর সি সমান টাকা পাবে? মোটেও না, ও বেশি দিয়েছে, ও বেশি পাবে। কথা হচ্ছে এইবার লাভ হয়েছে 3500 টাকা, তাহলে কে কত পাবে? আচ্ছা আমি যদি অনুপাতেরটা দেখি, টোটাল কত ছিল? 15 6 21 4 25, 15 6 21 4 25, মানে টোটাল ছিল 25 ইউনিট। 25 ইউনিট টোটাল ইনভেস্টমেন্ট ছিল। তার মধ্যে এ কত দিয়েছিল? এর ইনভেস্টমেন্ট কত ছিল? এর ইনভেস্টমেন্ট ছিল 15 ইউনিট। তার মানে 25 এর মধ্যে 15 লভ্যাংশ এ পাবে। টোটাল ছিল 25, তার মধ্যে 15 দিয়েছিল এ, তাহলে 25 এর মধ্যে 15% লাভ কে পাবে? শতাংশ না, 15 ইউনিট লাভ কে পাবে? এ পাবে। কত টাকার মধ্যে পাবে? বলবে স্যার যত টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে পাবে? 3500 টাকার মধ্যে পাবে। একদমই তাই। হয়ে গেল, কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দাও। আচ্ছা 4 3500 টাকা 35 ইনটু 100 করছি, তাহলে 4, ঠিক আছে, 4 25 100, তাহলে 4 কোণ মধ্যে 60, তাহলে এখানে পড়ে থাকছে 4 কোণ মধ্যে 60 ইনটু 35, তাহলে 6 35 কত হয়? 105, মানে 210, 210 আর 0 কত হচ্ছে? 2100 টাকা। কত হচ্ছে? 2100 টাকা। তাহলে এই যে টোটাল 3500 টাকা লাভ হয়েছে সেখান থেকে এ কত পাবে? এ পাবে স্যার 2100 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হলো? খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন। একটা ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত? একটা ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত? কত সুন্দর কোশ্চেন। আগে তোমরা আমাকে একটা কথা বলো, মিনিটের কাঁটা জোরে ঘোরে? গতিবেগ বেশি কার? গতিবেগ বেশি কার? মিনিটের কাঁটা না সেকেন্ডের কাঁটা? বলবে স্যার সেকেন্ডের কাঁটা। কারণ মিনিটের কাঁটা একবার ঘুরতে ঘুরতে সেকেন্ডের কাঁটা গোটা একবার ঘুরে নেয়। কেন বলছি? এটা যদি একটা ঘড়ি হয়, এটা যদি একটা ঘড়ি হয়, এটা যদি একটা ঘড়ি হয়, আমি ধরে নিচ্ছি একটা মিনিটের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা মিনিটের কাঁটা এই টোটাল একবার ঘুরতে, টোটালটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে টোটাল একবার ঘুরতে এই 360 ডিগ্রি ঘুরতে কত সময় নেয় বলো তো? 1 ঘন্টা সময় নেয়। কারণ এই 12টা থেকে আবার যখন মিনিটের কাঁটা ঘুরে 12টাতে আসে তখনই তো বলি 1 ঘন্টা পূরণ হলো। তার মানে 360, টোটাল ডিসটেন্স হচ্ছে 360, সেটা ঘুরতে ওর সময় নিচ্ছে কত? ওর সময় নিচ্ছে কত? ওর সময় নিচ্ছে 60 মিনিট। কত নিচ্ছে? 60 মিনিট। তার মানে 1 মিনিটে কতটা ঘুরছে? 1 মিনিটে কতটা ঘুরছে? বলবেন স্যার 6 ডিগ্রি ঘুরছে। এটাই ওর গতিবেগ। ডিসটেন্স বাই টাইম করলাম, ডিসটেন্স বাই টাইম, এটা মিনিটে বললাম টাইম। তাহলে ওর গতিবেগ কত? একটা ঘন্টার কাঁটার, একটা ঘন্টার কাঁটার গতিবেগ কত? মিনিটে 6 ডিগ্রি। কিন্তু যদি একটা সেকেন্ডের কাঁটা বলি, একটা যদি সেকেন্ডের কাঁটা বলি, সেকেন্ডের কাঁটা এখান থেকে এই পর্যন্ত ঘুরতে, টোটাল একটা রাউন্ড ঘুরতে 360 ডিগ্রি ঘুরতে ওর সময় কত নেয়? ওর সময় কত নেয়? বলবে স্যার 1 মিনিট নেয়। এক একটা টোটাল রাউন্ড পার করলে তবেই তো বলি যে 1 মিনিট হলো। তার মানে টোটাল 360 ডিগ্রি ঘুরছে কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে ওর গতিবেগ কত? 360। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? একটা ঘন্টার কাঁটা, আচ্ছা মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা বলো, ঠিক আছে, এটা ঘন্টা কেন হচ্ছে না, মিনিট হবে, এটা মিনিট হবে। মিনিটের কাঁটায় তো 1 ঘন্টা সময় নেয়, আর ঘন্টার কাঁটা হলে তো মোটামুটি 12 ঘন্টা সময় নেই, তাই তো? দেখ,
তাহলে মিনিটের কাঁটা গতিবেগ হচ্ছে 6 ডিগ্রি, ঘন্টার কাঁটার গতিবেগ হচ্ছে 360। আমাকে এই দুটো গতিবেগের অনুপাত বের করতে বলেছে, যে মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটার অনুপাত কত, কার গতিবেগের, গতিবেগের অনুপাত। তাহলে দেখলাম যে মিনিটের যেটা কাঁটা আছে, আমি যদি করি মিনিট ইনটু সেকেন্ড, মিনিটের যেটা কাঁটা আছে সেটার গতিবেগ কত 6, আর সেকেন্ডের কাঁটার গতিবেগ কত 360, 6 আর 360। তাহলে যদি আমি কাটাকাটি করি, একটু যদি ছোট করি, তাহলে এটা হবে 1 আর এটা হবে 60, এটা হবে 1 আর এটা হবে 60। কত নাম্বার অপশন স্যার? এ নাম্বার অপশন। তাহলে মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত? 1:60। আশা করি বুঝতে পারলেন। ঠিক আছে, না বোঝার মতো কঠিন কিছু ছিল না। চলো নেক্সট। দেখো কি বললো, বলা হলো যে এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 4:5। এ এবং বি এর আয়ের অনুপাত 4:5, তাদের ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6, এক্সপেন্ডিচার হচ্ছে 5:6। যদি এ এবং বি মাসে 200 টাকা এবং 300 টাকা সঞ্চয় করে থাকেন, তবে এর মাসিক আয় কত? যদি এ এবং বি মাসে 200 টাকা 300 টাকা সঞ্চয় করে, তবে এ এর আয় কত? অঙ্কটা দুভাবে করা যায়, আগে একটু আমি কনসেপ্টটা বুঝিয়ে নিচ্ছি, তারপর ছোট করে কি করে বলবো সেটাও দেখো। ফার্স্ট আমি একটা ছোট্ট জিনিস, যে আয় মানে কি? আয় মানে কি? আয় মানে হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়, তাই নয় কি? আমি কত টাকা আয় করছি সেটা কি করে বের করব? আমি কত টাকা ব্যয় করেছি আর কত টাকা সঞ্চয় করেছি সেই দুটোকে যদি প্লাস করে দিই, তাহলেই বোঝা যাবে যে আমি কত টাকা আয় করেছিলাম। তাহলে আয় মানেই হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়, এইটুকু বোঝা গেল? একদম বোঝা গেল। তাহলে যদি তাই করি, দেখো আমার এখানে আমি আগে থেকে একটু মানে একটু বড়ভাবে কি করে করে সেটা একটু দেখে দিচ্ছি। আমি যে কোনো একটা ধরে নিলাম যে আয়ের অনুপাত হচ্ছে 4:5 দেওয়া আছে, আমি ধরে নিলাম 4x আর 5x। এ আর বি এর হচ্ছে 4x আর বি এর হচ্ছে 5x। এটা হচ্ছে আয় তাদের, এটা কি তাদের আয়। যদি তাদের ব্যয়ের অনুপাত 5:6 হয়, যদি তাদের ব্যয়ের অনুপাত 5:6 হয়, এবং যদি এ মাসে 200 টাকা এবং বি মাসে 300 টাকা সঞ্চয় করে। আচ্ছা, যদি আয় থেকে সঞ্চয়টা বাদ দিয়ে দিই, তাহলে কি বেরোবে? ব্যয় বেরোবে। তাহলে আয় থেকে ও আয় করেছিল কত? 200 টাকা। ও সঞ্চয় করেছিল 200 টাকা, ও সঞ্চয় করেছিল 300 টাকা। এরপরে ওদের যেটা ব্যয়, সেটার অনুপাত কত দেওয়া আছে? 5/6। এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ওয়াইজ। এটাকে সলভ করব, x এর ভ্যালু পেয়ে যাব। যদি a টা চাই তাহলে 4 এর সাথে গুণ করে দেব, তাহলে আমার ওর আয় বেরিয়ে যাবে। পড়িয়ে দিচ্ছি না, যদি করি তাহলে 24x মাইনাস 1200, আর এটা যদি করি তাহলে 25x মাইনাস 1500। আচ্ছা, তাহলে এখান থেকে এটা চলে আসছে মাইনাস x সমান সমান, এটা প্লাস হয়ে গেলে মাইনাস 300। তাহলে x এর ভ্যালু হচ্ছে 300। বলেছে a এর আয় কত? a এর আয় কত ছিল স্যার? 4x। তাহলে 4 × 300, 4 × 300 মানে কত হচ্ছে? 1200 টাকা। 4 × 300 মানে হচ্ছে 1200 টাকা। অ্যানসার কত হবে? অ্যানসার হবে 1200 টাকা। কিন্তু এটাকে আমি ছোট করেও করতে পারি, অনুপাত সমানুপাত নিয়ে। কি করে করছি না, কি বললাম যে এ আর বি, এ আর বি এর আয়ের অনুপাত কত? ইনকাম কত? ইনকামের অনুপাত তোমাকে দেওয়া আছে 4 আর 5। হ্যাঁ কি বলবে স্যার? হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা, ব্যয় কত? এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার দেওয়া আছে 5 আর 6, 5:6। এবং তাদের সেভিংস কত হয়েছে রিয়েল ভ্যালুতে? এটার হয়েছে 200 আর এর হয়েছে 300। তোমরা কি করবে? তোমরা ক্রস মাল্টিপ্লাই করবে। কি করবে? ক্রস মাল্টিপ্লাই করবে। তাহলে কত অনুপাত বের হচ্ছে দেখো, 5 5 এ 25 থেকে 4 6 24 বাদ দিলাম, কত ইউনিট থাকছে স্যার? 1 ইউনিট।
1 ইউনিট। কত ইউনিট স্যার? 1 ইউনিট পড়ে থাকছে। এবার 1 ইউনিটের ভ্যালু কত সেটা বের করার জন্য আবার ক্রস মাল্টিপ্লাই করো। 3 পাতে 1500, 3 পাতে 1500 থেকে 1200 গেলে দেখো 5 ইনটু 300 মাইনাস 6 ইনটু 200, তাহলে কত হচ্ছে? 1500 থেকে 1200 চলে গেল, পড়ে থাকলো কত স্যার? 300 টাকা। এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 300। কি করলাম? ক্রস মাল্টিপ্লাই করলাম শুধু। এই 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 300। 1 ইউনিটের ভ্যালু যদি 300 হয় তাহলে এর আয় বলেছে, এর আয় হচ্ছে 4 ইউনিট, তাহলে কত হবে? 4 ইনটু 300, 4 ইনটু 300, অ্যানসার কত হবে স্যার? 1200 টাকা। অ্যানসার কত হবে? 1200 টাকা। আমি এইভাবেও করতে পারি, আমি ওইভাবেও করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। চল নেক্সট। এটা তো খুব ভালো কোশ্চেন। আচ্ছা, এটা না একটু টাফ কোশ্চেন, অ্যালিগেশন মেথডে করতে হয়। এখানে তোমাদের এই টাইপের কোশ্চেনে দু ধরনের কোশ্চেন থাকে। একটা হচ্ছে যেখানে তোমাদের অনুপাত দিয়ে দেওয়া থাকে যে এই ইস্টু এই ইস্টু এই অনুপাতে দেওয়া আছে, এখানে অনুপাত দেওয়া নেই যে কোন অনুপাতে আছে। কি বলা আছে? একটা থলিতে 50 পয়সা 25 পয়সার কিছু মুদ্রা আছে, 50 পয়সা 25 পয়সার কিছু মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 70 এবং তাদের মান হচ্ছে 27 টাকা 50 পয়সা। কার কার মুদ্রা আছে? 50 পয়সার মুদ্রা আছে, তার সাথে সাথে 25 পয়সার মুদ্রা আছে। ঠিক আছে? মোট মুদ্রার সংখ্যা বলেছে 70 এবং তাদের ভ্যালু কত বলে দিয়েছে? টাকা কত? 27 টাকা 50 পয়সা। তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে? 50 পয়সার মুদ্রা কতগুলো আছে? কত সুন্দর কোশ্চেন, কত সুন্দর কোশ্চেন। এটা এলিমিনেশন মেথড, এটা এটার মধ্যে কতটা পড়ে সেটা বলতে পারছি না, কিন্তু কি করে করতে হয় দেখুন। আচ্ছা একটা দেখো, 27 টাকা 25 পয়সা মানে টোটাল কত পয়সা? 27 টাকা মানে 2700 পয়সা, 27 টাকা 27 টাকা 25 পয়সা, 27 টাকা 25 পয়সা। এটা মানে আমি বলতে পারি যে 27 ইনটু 100 প্লাস 25, তার মানে হচ্ছে 2725 এত পয়সা। টোটাল ভ্যালু কত আছে? ওই ওই ট্যাঙ্ক ওই থলিতে কত আছে ভ্যালু? 2725 পয়সা হচ্ছে টোটাল ভ্যালু। আমি যদি ধরে নিই, যে 70টা টোটাল মুদ্রার সংখ্যা তো 70, আমি যদি ধরে নিই যে 70টাই কি বলে 50 পয়সা আছে, আমি যদি ধরে নিই যে 50 পয়সা যেটা বললাম আর এটা হচ্ছে 25 পয়সা, আমি যদি ধরে নিই যে 70টাই 50 পয়সা আছে, তাহলে টোটাল ভ্যালু কত হতো? 5 সাথে 35, 3500 পয়সা হতো তো। আর আমি যদি ধরে নিই যে 70টাই 25 পয়সা আছে, তাহলে 7 25 5 সাথে 35, 7 2 14 3 17, 1750, তাই তো? একদম। যে যদি 70টাই 50 পয়সা থাকতো তাহলে 3500 টাকা হতো, 3500 পয়সা হতো। আর যদি 70টাই 25 পয়সা থাকতো তাহলে 1750 হতো। কিন্তু দুটার মধ্যে একটা হয়েছে কি না? কি আছে? কি হয়েছে? 2725 হয়েছে। কত হয়েছে? 2725 হয়েছে। তাহলে অ্যালিগেশন মেথড করতে পারি, তাহলে দুটো মুদ্রার অনুপাত আমরা পেয়ে যাব। অ্যালিগেশন মেথড যদি করি, আচ্ছা 2725 1750, 2725 2700 থেকে 1750, 2700 থেকে 1700 বাদ দিলে 100, আর যেহেতু 50 এখানে 25, তাহলে এটা হচ্ছে 5 5 3 2 এ 5, ও সরি ভুল করে দিলাম, একটু ভুল করে দিলাম, এটা হচ্ছে 5, এটা 75 পয়সা, 75। আর এখানে যদি করতাম 2700 থেকে 3500, তাই তো? এখানে কত করতাম? 2700 থেকে 3500, এখানে কি ঠিকঠাক তো? এটা অবশ্যই এটা হবে 975, এটা হবে 975। আর এটা যদি করি তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2 একে 3 7 7 7 একে 8, এটা হচ্ছে 7 775, 975 775। এটা কি এদের হচ্ছে সংখ্যার অনুপাত পাবো। এটা যদি আমি একটু কাটাকাটি করি
কাটাকাটি করি, 25 দিয়ে কি কাটা যায়? 25 দিয়ে কি কাটা যায়? আশা করি যাবে। প্রথমে 5 দিয়ে দেখো, 5 একে 5, 4, 5 একে 5, 4 47, 5 9 45, 5 5 এ 25, 5 একে 5, 2 27, 5 5 এ 25, 5 5 এ 25, আবার 5 দিয়ে যাবে, তাহলে 5 3 5 এ 15, 5 9 45, এটা যদি 5 দিয়ে দিই তাহলে 3 5 এ 15, 5 একে 5, তাহলে একটা হচ্ছে 39, একটা হচ্ছে 39, একটা হচ্ছে 31। তার মানে আমরা বুঝে গেলাম যে এই 50 পয়সার মুদ্রা 39টা থাকলে 25 পয়সার মুদ্রা 31টা আছে। এদের রেশিওটা পেয়ে গেলাম, সংখ্যার রেশিওটা পেয়ে গেলাম। আমাকে কি চেয়েছিল? বলেছে তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? আচ্ছা, টোটাল কতগুলো ছিল স্যার? 70টা। এখানে রেশিওতে টোটাল আমি কতগুলো পাচ্ছি? 39 আর 31, এখানে 70টাই পেয়ে যাচ্ছি, একদম সোনায় সোহাগা, কোনো ব্যাপার নেই। মানে কত গুণ হচ্ছে? এক গুণ। তার মানে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? যতগুলো আছে তার সাথে এক গুণ, 39টা আছে তার সাথে এক গুণ করলে অ্যানসার কত হবে? অ্যানসার হবে 39। ভালো কোশ্চেন, কিন্তু একটু টাফ কোশ্চেন। আচ্ছা, আবার একটু ছোট্ট করে বলে দিই যে টোটাল 2725 পয়সা আছে থলিটাতে এবং টোটাল মুদ্রা আছে 70টা। ধরে নিলাম আমি যে 70টা মুদ্রাই হচ্ছে 50 পয়সা, তাহলে 3500 পয়সা হতো, আর 70টা মুদ্রাই হচ্ছে 25 পয়সা, তাহলে 1750 পয়সা হতো। কিন্তু আমাদের আছে কত? অ্যাকুরেট আছে কত? 2725। দুটোর আমি অ্যালিগেশন করে নিলাম, এটাকে অ্যালিগেশন মেথড বলে, পরে যখন মিক্সার অ্যালিগেশন পড়াবো তখন ভালো করে বোঝাবো। অ্যালিগেশন যদি করি, আমি রেশিও কত পেয়ে গেলাম? 39 আর 31, দুটাকে যোগ করলাম কত হচ্ছে? 70। এখানে কতগুলো আছে? টোটাল মুদ্রার সংখ্যা 70, কোনো সমস্যা নেই। তাহলে 50 পয়সার মুদ্রা কটা হবে? যেহেতু এখানে 39 রেশিও এসেছে, তার মানে অ্যানসার হবে 39। ঠিক আছে, চলো ভালো করতে। দেখো এটা করো দেখি, একটু আগে করালাম, এখনই করালাম, বড় করে আর করাচ্ছি না, বড় করে নিজেরা করবে, আমি ছোট করে শুধুমাত্র অ্যানসারটা বের করে দিচ্ছি। যে এ আর বি, এদের এ আর বি, এদের ইনকামের রেশিও কত? 5:4। এদের এক্সপেন্ডিচারের রেশিও কত? 3:2। আর এবং এদের সেভিংস কত? যদি বছরের শেষে তাহলে প্রত্যেকে 1600 টাকা করে সঞ্চয় করে, এও 1600 করেছে, এও 1600 করেছে। তাহলে ক্রস মাল্টিপ্লাই যদি করি, 5 দিয়ে 10, 3 4 12, তাহলে 12 থেকে 10 গেলে কত ইউনিট পড়ে থাকলো স্যার? 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু কত বের করার জন্য আবার ক্রস মাল্টিপ্লাই করো। 3 ষোলো 4800 থেকে 16 দোকানে 3200 বাদ দিলে হয়ে যায় 1600। কত? 1600। তার মানে 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 1600। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 800। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 800। বলেছে এর বার্ষিক আয় কত? আয় কত আছে এর? 5 অনুপাত 5 এর সাথে যদি আমি 800 গুণ করে দিই তাহলে কত হচ্ছে? অ্যানসার হবে 4000 টাকা। এর আয় হবে 4000 টাকা। সলভ। ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই। নেক্সট, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল এবং দোলনা, এটা ডেটল, ডেটলের পরিমাণের অনুপাত 5:1। তার মানে যদি ওয়াটার ইজ টু ডেটল আমি ধরি, ওয়াটার ইজ টু ডেটল যদি ধরি, তাহলে অনুপাত কত হচ্ছে? ওয়াটার হচ্ছে 5, ডেটল হচ্ছে 1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে? 3:1। আগে অনুপাত ছিল কত স্যার? 5:1। এখন অনুপাত কত হচ্ছে স্যার? 3:1। কত হচ্ছে? 3:1। এইটুকু কারো বুঝতে অসুবিধা? কোনো বুঝতে অসুবিধা নেই। কিন্তু দেখো তো, এখান থেকে এই এই রেশিও থেকে এই রেশিওতে যে এসছি, সেখানে কি করা হয়েছে? সেখানে কি করা হয়েছে? কতটুকু ডেটল মেশালে, তার মানে নতুন করে কি মেশানো হয়েছে? স্যার ডেটল মেশানো হয়েছে, তবেই তো এই রেশিও থেকে এই রেশিওতে এসছে। একটা কথা বলো, জল কি মেশানো হয়েছে? স্যার জল তো মেশানো হয়নি। জল যদি মেশানো না হয়, জলের অনুপাত কি কখনো চেঞ্জ হবে? জলের ভ্যালু তো সেম থাকবে, তাই না? আমাদের বলেছে নতুন করে ডেটল মেশানো,
জল তো মেশাবো না, জল যদি নাই মেশাই তাহলে জলের অনুপাত তো সেম থাকবে। সেম করার জন্য কি করব দেখো, এটা 5 অনুপাত, এটা 3 অনুপাত, তাহলে এই অনুপাতকে আমি 3 দিয়ে গুণ করে দিই, এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিই। তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 3 দিয়ে গুণ, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 5 দিয়ে গুণ। হ্যাঁ কি না? বুঝতে কারোর অসুবিধা থাকলো? আশা করি অসুবিধা নেই। আমি শুধুমাত্র কি করলাম, যেহেতু ওয়াটার কোনো মেশাইনি, ওয়াটারের রেশিওটাকে সেম করে দিই। তাহলে এটাও 15, এটাও 15, এবং এখানে কত, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর এটার রেশিও কত পেয়ে গেলাম 5। এই যে এই যে জলের রেশিও সেম আছে, কিন্তু দেখো ডেটলের রেশিওটা কি আছে, চেঞ্জ। 3 ছিল 5 হয়েছে, কেন হয়েছে? কারণ মিশিয়েছি। 3 ছিল, কত হয়েছে, 3 ছিল 5 হয়েছে, কারণ কি মিশিয়েছি। কত ইউনিট মিশিয়েছি স্যার? 2 ইউনিট মিশিয়েছি। কত ইউনিট স্যার? 2 ইউনিট মিশিয়েছি। এই 2 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তার আগে আমরা দেখব রিয়েল ভ্যালু কোথায় দেওয়া আছে। এই 36 লিটার ডেটল জল তৈরি করলাম, টোটাল কত লিটার তৈরি করেছিল স্যার? 36 লিটার। প্রথম অনুপাতটা কোনটা স্যার? এটা। এখানে টোটাল কত আছে? 15 3 18। এই 18 অনুপাতের মানে কি 36 লিটার না? এই 18 টোটাল ওয়াটার আর ডেটল দুটো মিলিয়েই তো 36 ইউনিট। তাহলে 18 মানে 36, তাহলে 1 মানে কত? 1 ইউনিট মানে 2 লিটার। হ্যাঁ কি না স্যার? 1 ইউনিট মানে কয় লিটার? 2 লিটার। তোমাকে কত ইউনিটের ভ্যালু বের করতে হবে স্যার? 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? ইনটু 2, তাহলে কত লিটার মেশানো হবে? কত লিটার জল মেশানো হয়েছিল? 4 লিটার জল মেশানো, সরি 4 লিটার ডেটল মেশানো হয়েছে। হুম, আশা করছি বুঝতে পেরেছো। চলো একই রকম ভাবে সেম আরেকটা কোশ্চেন আছে, এটা নিজেরা করবে, এটা নিজেরা করবে। এক ধরনের পিতলে তামা এবং দস্তা, তামা এবং দস্তা, তাহলে তামা আর দস্তা এই দুটোর অনুপাত কত আছে স্যার? 5:2 আছে। বলেছে ওই ধরনের 28 কিগ্রা পিতলে কত কত এরকম আছে? 28 কিগ্রা, মানে টোটাল ভ্যালু কত? টোটাল আমাদের কত আছে? 28 কেজি। টোটাল পিতল আছে 28 কেজি। 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে? ভালো প্রশ্ন। আচ্ছা একটা জিনিস দেখো, আমার টোটাল ইউনিট কত আছে? টোটাল রেশিও কত? 5 আর 2 স্যার 7 ইউনিট। এই 7 এর মান আমাকে তো বলে দিয়েছে। 7 এর মান কত? টোটাল আছে কত? টোটাল আছে কত? 28। তাহলে 7 এর মানে কত? 7 এর মানে 28। তাহলে 1 এর মান কত? 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 4। 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 4। তাহলে আমি বের করে নেব যে তামা কতটা ছিল, তামা কতটা ছিল ইনটু 4, তাহলে 4 5 20, 20 কেজি। আর দস্তা কতটা ছিল ইনটু 4, কত হচ্ছে? 4 2 8 কেজি। তার মানে ওই 28 কেজির মধ্যে 20 কেজি তামা ছিল, 8 কেজি দস্তা ছিল। হ্যাঁ কি না? 20 কেজি তামা, 8 কেজি দস্তা। বলা হয়েছে নতুন 4 কিগ্রা তামা মেশালো, 4 কেজি তামা মেশানো হয়েছে, আগে ছিল কত? 20 কেজি। তামার সাথে 20 কেজির সাথে আরো 4 কেজি মিশিয়ে দিলাম। দস্তা কি মিশিয়েছি? দস্তা তো মেশাইনি, 8 ছিল 8ই আছে, তাহলে ইস্টু 8। নতুন অনুপাত বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে তামা আর এটা হচ্ছে দস্তা। কত হচ্ছে? 24:8। তার মানে কত হচ্ছে? 3:1। आंसर কত? आंसर হবে 3:1। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, চলো। আচ্ছা এটা সেম অঙ্ক আছে, এই অঙ্কের আগের অঙ্কটা যেটা পড়ালাম সেটা আছে। কি বলেছেন? এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেল, তাহলে কি কি আছে? তামা আছে, দস্তা আছে আর নিকেল আছে। এই তামা দস্তা নিকেল অনুপাত হচ্ছে 4
3 2। ওই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত কত হবে? দস্তা মেশাতে হবে, তাই তো? দস্তা মেশালে পরিমাণের অনুপাত 6 5 3, 6 5 3। এখানে শুধুমাত্র পরিবর্তনশীল কোনটা আমাকে সেটা বলো। দস্তা। তার কারণ আমি না নতুন করে তামা মিশিয়েছি, না নতুন করে নিকেল মিশিয়েছি, শুধুমাত্র মিশিয়েছি 10। তার মানে প্রথম কথা, এই ভ্যালুটা তো সেম থাকবেই, এই ভ্যালুটা তো সেম থাকবেই, নিকেলও তো সেম থাকবে, নিকেলও তো কোনো পরিবর্তন হবে না। স্টেপ বাই স্টেপ যদি করি তাহলে প্রথমে এটাকে কি করে দেব? দেখো, এই অনুপাত আর এই অনুপাত সেম করার জন্য, এটাকে আর এটাকে সেম করার জন্য 424, এটাকে আর এটাকে সেম করার জন্য আমরা কি করতে পারি? এটাকে 6 দিয়ে গুণ করতে পারি, এটাকে 6 দিয়ে গুণ করলে এটাকেও 6 দিয়ে গুণ, এটাকে 6 দিয়ে গুণ করলে এটাকে, এবং এটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে এটাও 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ। দেখো তো, তামা 4 6 24 হয়ে গেল, তামা 4 6 24 হয়ে গেছে, কোনো সমস্যা নেই। নিকেলও সেম থাকবে, নিকেল 6 2 12 হয়ে গেছে, নিকেল 3 4 12 হয়ে গেছে। নিকেল আর নিকেল দুটোই সমান, তামা তামা সমান। শুধুমাত্র পরিবর্তন হয়েছে কিসে? শুধুমাত্র পরিবর্তন হয়েছে কিসে স্যার? দস্তাতে। দস্তাতে কত ছিল? ছিল হচ্ছে 18, হলো কত? হলো হচ্ছে 20। কত পরিবর্তন হলো? কত পরিবর্তন হলো স্যার? বলবে স্যার 2 ইউনিটের পরিবর্তন হয়েছে, মানে 2 ইউনিট নতুন করে মেশানো হয়েছে। 2 ইউনিটের ভ্যালু কত? বলা নেই, বলা নেই, ওটা বের করতে হবে। কিন্তু একটা জিনিস বলা আছে যে ওই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে মানে টোটাল ভ্যালু কত ছিল? টোটাল ভ্যালু কত ছিল? 54। এখানে টোটালটা বের করে নাও। 4 6 24, 3 6 18, 4 2 এই 6 2 12, 8 4 12 2 14, 4 হাতে থাকলো 1 5। টোটাল কত ছিল? 54। তার মানে 54 এর ভ্যালুই 54 করেছে। তাহলে 1 ভ্যালু কত? 1 এর ভ্যালু কত? 1। তার মানে এখানে 2 ইউনিট মেশাতে হবে, মানে কত কিগ্রা মেশাতে হবে? 2 কেজি মেশাতে হবে। आंसर কত হবে? आंसर হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, आंसर হবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, চলো খুব তাড়াতাড়ি দুটো কোশ্চেন করব, কমপ্লিট। 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণের অনুপাত হচ্ছে 11:21। যদি আরো 3 জন ছাত্র উত্তীর্ণ হতো সেক্ষেত্রে উত্তীর্ণ অনুত্তীর্ণ নতুন অনুপাত কত? কোনো সমস্যা নেই। টোটাল কত বলেছে দেখো তো, টোটাল কত? উত্তীর্ণ আর অনুত্তীর্ণ দুটো মিলেই তো 288। টোটাল কত বলেছে? 11 আর 21। যদি 11 21 যোগ করি কত হচ্ছে? 32। এই 32 ইউনিটের মান কত? 288। তাহলে 1 ইউনিটের মান কত? 288/32। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। কাটাকাটি করো, 8 দিয়ে কাটো প্রথমে, 8 দিয়ে কাটলে 3 8 24, 6 8 48, 4 দিয়ে কাটলে 4 9 36। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বের হচ্ছে? বলবে স্যার 1 ইউনিটের ভ্যালু বের হচ্ছে 9। বের করে রেখে দিলাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয় তাহলে উত্তীর্ণ আর অনুত্তীর্ণ, উত্তীর্ণ ভ্যালু ছিল 21, অনুত্তীর্ণ ছিল কত? 11, আর এটা 21। তাহলে উত্তীর্ণ যদি 11 ইউনিট হয়, 1 ইউনিটের ভ্যালু কত বেরিয়েছে? 9। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে? ইনটু 11, তাহলে কত হয়ে যাবে স্যার? 99। আর অনুত্তীর্ণ কত হবে? ইনটু 11 ইনটু 9, ইনটু 9, তাহলে কত হলো? 9 9 2 18, 189। এই ছিল টোটাল পরীক্ষার্থী, তার মধ্যে 99 জন উত্তীর্ণ হয়েছে আর 189 জন অনুত্তীর্ণ হয়েছে। বলেছে 3 জন ছাত্র যদি আরো উত্তীর্ণ হতো, উত্তীর্ণ হয়েছে কয়জন? পাস করেছে কয়জন? স্যার 99 জন। 3 জন যদি আরো পাস করতো তাহলে পাশের সংখ্যা বেড়ে এখান থেকে +3 হয়ে 102 হয়ে যেত না? বলবে স্যার হ্যাঁ হয়ে যেত, একদমই তাই হয়ে যেত। এটা কি 189 থাকবে? কেন থাকবে? একটা ক্লাসে 288 জন ছাত্র আছে, 3 জন যদি বেশি পাস করতো তাহলে ফেলও তো 3 জন কম করবে, ওই 3 জন যে ফেল কম করলো ওরাই তো পাস করেছে, তাই না? তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে 3 মাইনাস হবে, যদি মাইনাস হয় তাহলে কত হবে? 186 হয়ে যাবে। এই দুটো অনুপাত তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, 3 দিয়ে কেটে দাও,
3 3 9, 3 4 12, 3 দিয়ে কাটলে কত হবে? 3 6 18, 61। আর কিছু দিয়ে কাটাকাটি যায়? আর কিছু দিয়ে কাটাকাটি যায়? 61, 62, কত হচ্ছে? 62, 2 দিয়ে যায়, তার মানে এটা হচ্ছে 17, এটা হচ্ছে 31। তার মানে নতুন উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ রেশিও কত হবে? 17:31। ঠিক আছে, ট্রিক ছিল এই জায়গায় যে তিনজন যখন উত্তীর্ণ হচ্ছে নতুন করে, সেখানে তুমি প্লাস চিহ্ন করবে, সবাই করবে, কিন্তু এখানে মাইনাস চিহ্ন করতে হবে, কারণ তিনজন উত্তীর্ণ হয়েছে বলেই তো এখান থেকে তিনজন কমবে, ফেল করা দল থেকে তিনজন কমিয়ে তো পাস করা দলে আসবে, তাই না? ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল। চলো আজকে এটা লাস্ট কোশ্চেন। বলেছে কোন একটি পরিবারের চাল, মাছ ও তেলের খরচের অনুপাত হচ্ছে 12, 17, 3 যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে, আচ্ছা এটা প্রফিট লসের কোশ্চেন, তাও বলে দিচ্ছি। দেখো এই ধরনের যদি কোশ্চেন থাকে খুব সোজা ভাবে করতে পারো, বড় করে করার কোনো দরকার নেই। তোমাকে অনুপাত বলে দিয়েছে কত? 12, 17 আর 3, খরচের অনুপাত। এটা কত? খরচের অনুপাত। বলেছে জিনিসগুলোর মূল্য 20% বৃদ্ধি পেল, তাহলে খরচও 20% বৃদ্ধি পাবে, স্বাভাবিক ব্যাপার। এখানে চালের বাবদ আমার খরচ হতো 12 ইউনিট, চালের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচাও 20% বৃদ্ধি পাবে। তাহলে যদি হতো তাহলে এই অনুপাতে 20% মানে কত অনুপাত বৃদ্ধি পেত? কত পার্সেন্ট বৃদ্ধি পেত? প্লাস হয়ে 12 দিয়ে 24, 240, 240% বৃদ্ধি পেত? বলবে হ্যাঁ স্যার পেত। এখানে যে 17 আছে, 17 তে 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 17 তে 51, 510% বৃদ্ধি পেয়েছে, তার জন্য এটাও প্লাস। পরেরটাও বৃদ্ধি পেয়েছে, 3 15, 3 5 150, 150% বৃদ্ধি পেয়েছে, সবগুলোই বৃদ্ধি পেয়েছে, তাই না? তোমাকে ওভারঅল কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে বলেছে। এই সবগুলোই বৃদ্ধি পেয়েছে, কততে বৃদ্ধি পেয়েছে? এই অনুপাতগুলোর উপরেই তো বৃদ্ধি পেয়েছে, তাহলে 12 17 তে 29 30 31 হয়ে গেল, 29 3 32, তাহলে টোটাল কার উপর বৃদ্ধি পেয়েছে স্যার? স্যার 32 এর উপর বৃদ্ধি পেয়েছে। বের করে নাও, কাটাকাটি করে নাও, হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 0, 5 একে 6 4 10 এর 0, হাতে থাকলো 1, 5 একে 6 দিয়ে 8 একে 9, 900/32, যদি একটু কাটাকাটি করি 16, যদি 450/16, 2 দিয়ে শুধুমাত্র কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে 8 চলে আসবে নিচে, নিচে আসবে 8, এটা হচ্ছে 2 2 4, 2 2 4, 5 2 10, 225, যদি একটু করো তাহলে 3 8 24, হ্যাঁ 8 2 16, 8 2 16, 16 6 22, 65, 65, 8 8 64, পড়ে থাকলো 1, 1/8, 8 শূন্য 1/8% বৃদ্ধি পাবে, 8 শূন্য 1/8% বৃদ্ধি পাবে, ওভারঅল বৃদ্ধি পাবে কত? 28 শূন্য 1/8%। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অনুপাত সমানুপাতের আজকের ফার্স্ট ক্লাস, যেখানে তোমাদের অনুপাত এবং সমানুপাত থেকে প্রায় পরীক্ষায় যে ধরনের কোশ্চেন গুলো এসেছে, পঞ্চায়েতের পরীক্ষা তো খুব বেশি হয়নি, অন্যান্য যে পরীক্ষাগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানে যে যে কোশ্চেন গুলো এসছে সেই কোশ্চেন গুলো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম আমি। এর পরের যে ক্লাসটা হবে সেখানে আরেকটা আমি কোনো চ্যাপ্টারে কিছু কনসেপ্ট বোঝাবো আজকের মতো, এবং তারপরে কিছু কোশ্চেন সেখানে কিন্তু সলভ করবো। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত হচ্ছে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, চাকরি একটা নিতেই হবে। ঠিক আছে।